তীব্র গরমে সারা দেশে হিটস্ট্রোকে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু। মের প্রথম সপ্তাহে কমবে তাপমাত্রা। 5 জেলায় প্রাথমিক ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ। জীবিত থেকেও জাতীয় পরিচয়পত্রে মৃত ফরিদপুরের নগরকান্দার 81 বছরের রুস্তম আলী। 4 বছর ধরে বন্ধ প্রতিবন্ধী ভাতা সহ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা। এবং মাদারীপুরে 3 হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক সহ 2 জন নিহত। বগুড়ার একটি বসত বাড়িতে বিস্ফোরণে 3 কিশোরী সহ 4 নারী আহত। দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। অসহনীয় গরমে দেশের বিভিন্ন স্থানে হিটস্ট্রোকের মতো ঘটনা ঘটছে। সারা দেশে হিটস্ট্রোকে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে রোববার 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 3 দিন পর থেকেই কমতে শুরু করবে দেশের তাপমাত্রা। আগামী 5 দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং বৃষ্টিপাত বাড়ার ফলে তাপমাত্রা কমতে শুরু করবে। পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশে চলমান তাপপ্রবাহের কারণে আজ ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেসব প্রতিষ্ঠান চাইলে খোলা রাখতে পারবে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে সকালে ক্লাস হওয়ায় প্রাথমিক স্কুল খোলা থাকবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। দর্শক, 5 জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও উত্তরের রংপুর বিভাগে চলছে স্কুল, কলেজ। এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে উত্তরাঞ্চলের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে। জি, আপনি যেমনটা বলছিলেন যে সারা দেশে কিন্তু আপনি জানেন যে 5 জেলায় কিন্তু সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এই তীব্র তাপদাহ চলমান থাকার কারণে। তবে আপনাকে জানিয়ে রাখি যে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা এবং রাজশাহী জেলার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আজকে থাকলেও কিন্তু রংপুরের উত্তরের কিন্তু সব জেলাতেই আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু গতকাল থেকে আজকেও কিন্তু খোলা রয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি এই তীব্র তাপদাহে আমি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি, সেখানে কিন্তু যে ক্লাস সেটি কিন্তু চলমান রয়েছে। আপনাকে জানিয়ে রাখি এই তীব্র তাপদাহ উপেক্ষা করে কিন্তু কোমলমতি শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে বিদ্যালয়ে এসেছেন এবং তারা তাদের পাঠদানে বসেছেন। তবে সব মিলে যদি আপনাকে জানিয়ে রাখি যে এই তীব্র তাপদাহের পাশাপাশি রংপুরের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু তীব্র লোডশেডিং আছে। এই কারণে কিন্তু সেই লোডশেডিং এর কারণে বাচ্চারা কিন্তু কোমলমতি যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের ক্লাসরুমে আমরা দেখেছি যে খুবই এই তাপমাত্রা উপেক্ষা করে কিন্তু তারা শ্রেণীকক্ষে পাঠদান অংশগ্রহণ করছেন। এবং বিশেষ করে আমরা একজন শিক্ষক রয়েছে এই শ্রেণীকক্ষে, তার সাথে একটু কথা বলতে চাই যে এই মানে গরমের মধ্যেও তো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে, অন্যান্য জায়গায় কিন্তু দেশের 5 জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আপনারা কি মনে করেন যে এই তীব্র তাপদাহে প্রতিষ্ঠান বন্ধ রাখা ভালো হবে না খোলা রাখলে ভালো হবে? আসলে আমাদের কমলমতি শিক্ষার্থীরা এই তীব্র গরমে অনেকেই উপস্থিতি কম আর কি। আমার মনে হয় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টি বিবেচনা করে অন্যান্য জেলার মতো আমাদের তাপমাত্রা তো অনেক বেশি, তো বন্ধ দিতে মনে হয় ভালো হতো। স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে কিনা শিক্ষার্থীরা? হ্যাঁ, অনেকে যদিও আসে আমার লোডশেডিং হচ্ছে, তখন অবশ্যই গরমে সমস্যা না
ধন্যবাদ। জি, উপমা, আপনি যেমনটা শুনছিলেন যে রংপুরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেখানে কিন্তু খোলা রয়েছে, এবং তারা যেটি বলছেন যে অন্যান্য দেশের অন্যান্য জায়গায় অর্থাৎ 5 জেলায় যদি এই তীব্র তাপদাহের কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকে, সেক্ষেত্রে রংপুর জেলার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও যেটি বলছেন যে অসহনীয় যেহেতু তাপমাত্রা এখন দেশে চলমান রয়েছে, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখাই ভালো হবে সেটি কিন্তু বলছেন। তবে প্রত্যেকটি প্রায় কয়েকটি প্রতিষ্ঠানে আমরা ঘুরে দেখেছি, সেখানে কিন্তু বিশেষ করে শিক্ষার্থীদের উপস্থিতিও কিন্তু একটি লক্ষণীয় বিষয়। সেখানে উপস্থিতির হার কিন্তু খুবই কম, এবং অভিভাবকরা কিন্তু এই কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে পাঠানো এবং আসা যাওয়ার যে আসলে এই তীব্র গরমের মধ্যে যে আসা যাওয়া, সেটি কিন্তু অভিভাবকরা শঙ্কিত আছে যে তাদের বাচ্চারা যে কোনো মুহূর্তে অসুস্থতা হতে পারে। এই জন্য কিন্তু আসলে অভিভাবকরাও অনেক বাচ্চাকে কিন্তু স্কুলে পাঠাচ্ছে না। তবে সব মিলে যদি আপনাকে বলি যে দেশের যেহেতু 5 জেলায় এই তীব্র তাপদাহের কারণে প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তবে এখানকার শিক্ষকরাও কিন্তু বলছেন যে এই তীব্র তাপদাহ যত দিন পর্যন্ত এরকম চলমান থাকবে ততদিন আসলে প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখাই উচিত বলে মনে করছেন। তবে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু একই মতামত জানিয়েছেন আমাদের। এই ছিল উপমা রংপুর থেকে এই তীব্র তাপদাহের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এইবার মাদারীপুরের কালকিনি থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছেন শেখ জিয়াউদ্দিন লিয়াকত। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের ন্যায় মাদারীপুরে তীব্র তাপদাহে জনজীবনে একটি অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রা। এক নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে, তারা আসলে এই রোদের মধ্যে বের হতে পারছে না। গতকাল মাদারীপুরের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 38.3 ডিগ্রি সেলসিয়াস। এই গরমে গতকালকে সকালে এক বয়োবৃদ্ধ লোক মৌলভী শাহাদাত হোসেন নামের এক ব্যবসায়ী, তিনি গরমে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। এছাড়াও ডাসার উপজেলায় মুসলিম ঘরামি নামে 85 বছরের একজন বয়োবৃদ্ধ লোক, তিনিও জমিতে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। আমি এখন দাঁড়িয়েছি কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে ডাক্তাররা জানিয়েছেন যে গত এক সপ্তাহে প্রায় শতাধিক রোগী পানিবাহিত রোগে, এই গরমের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখানে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ রোগী প্রতিদিন ভর্তি হচ্ছেন। ডাক্তাররা বলেছেন যে এই গরমে আসলে শ্রমিক বা শ্রমজীবী মানুষ যদি বাইরে কাজ করতে হয় তাকে দীর্ঘ সময় কাজ করা যাবে না। প্রচুর পরিমাণে পানি পান করতে বলেছেন, এবং বিশেষ করে ঠান্ডা পানি যাতে পান না করে সেজন্য পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। এই ছিল আমার কাছে মাদারীপুরের তীব্র তাপদাহের সর্বশেষ তথ্য। জিয়াউদ্দিন লিয়াকত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে। উপমা, ধন্যবাদ আপনাকে। উপমা, আপনি জানেন যে বেশ কিছুদিন যাবৎ গোটা দেশ জুড়ে তীব্র তাপদাহ বেড়ে যাওয়ার কারণেই কিন্তু একটি অস্থিরতা বিরাজ করেছে। তার ব্যতিক্রম কিন্তু দক্ষিণাঞ্চল সহ উপকূলীয় জেলা, দ্বীপ জেলায় কিন্তু নয়। বিগত কিছুদিন যাবৎ তীব্র গরম বেড়ে যাওয়ার কারণে কিন্তু এখানকার মানুষ একটু নাকাজাকা হয়ে পড়েছে। স্বাভাবিক জীবনযাত্রার মান কিন্তু ব্যাহত হয়ে গিয়েছে। বিশেষ করে তারা আসলে একদিন গরমের জন্য কাজ করলেও কিন্তু অন্য দিন তারা কাজ করতে পারছে না, যার ফলে কিন্তু তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, আপনি জানেন যে গতকাল দীর্ঘদিন বন্ধ থাকার পরে গতকাল কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। প্রথম দিন ছাত্রছাত্রীদের উপস্থিতি কিছুটা কম দেখা গেল, আজকে কিন্তু ছাত্রছাত্রীর পরিমাণ কিছুটা বেড়েছে। তারপর আমার সাথে কিন্তু অভিভাবকদের সাথে কথা হয়েছে। অভিভাবকরা আমাকে যেমনটা বলছেন যে তারা তাদের কোমলমতি শিশুকে স্কুলে পাঠিয়ে কিন্তু তারা খুব টেনশন ফিল করেছেন, যার কারণে অনেক বাবা মাকে দেখা গিয়েছে যে অভিভাবককে যে তারা স্কুলে গেটে কিন্তু বসে রয়েছেন। আমার সাথে স্কুল শিক্ষকদের সাথে রয়েছে, তারা যেমনটা বলছেন যে যে বাচ্চাদেরকে স্কুল করার জন্য তাদের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ পানি সহ স্যালাইন প্রত্যেকটা স্কুলে তারা রেখেছেন, বাচ্চাদের যাতে কোনো রকম অসুস্থ হয়ে না যায়। তারপরে একটি বিষয় আপনাকে না বললেই না, সেটা হলো বেশ কিছুদিন যাবৎ কিন্তু ভোলাতে বিদ্যুতের যে একটা সমস্যা রয়েছে, যার ফলে কিন্তু এখানে বিদ্যুতের ভালো একটা লোড শেডিং হয়, তার ফলে কিন্তু স্কুলের ফ্যানগুলি চলে না, যার ফলে কিন্তু একটু এখানে বলা যায় যে বাচ্চারা একটু অস্বাভাবিক অবস্থার ভিতরে রয়েছে, যেহেতু বিদ্যুৎ দিয়ে অনেকক্ষণ থাকে না। এরপরে কিন্তু বাচ্চাদেরকে দেখা গেছে যে অনেকের কাছে ছোট ছোট চার্জার ফ্যানও কিন্তু ব্যাগে করে নিয়ে আসছেন। আমার সাথে আবহাওয়া অধিদপ্তরের সাথে যেমনটা কথা হয়েছে, সকাল 10টা পর্যন্ত এখানে তাপমাত্রা 35.7 ডিগ্রি রেকর্ড করা হয়েছে, কিন্তু তাপমাত্রা যাই তার বাতাস কিন্তু একেবারেই নেই, যার কারণে কিন্তু
দেশটা একটি গরম পড়েছে, যার ফলে কিন্তু মানুষ কিন্তু একটা ডুবি সুবি খেয়ে পড়েছে। এর ফলে কিন্তু যে রাস্তার পাশে যে অস্বাস্থ্যকর পানি রয়েছে, যে পানিগুলি খাওয়ার পরে খায়, তার কারণে কিন্তু হসপিটালে কিন্তু আপনার ডায়রিয়া রোগী সহ নিউমোনিয়া রোগীও কিন্তু বেড়ে গেছে। ডাক্তারগণ পরামর্শ দিয়ে যাচ্ছেন এই গরমে যাতে শিশুরা এবং বৃদ্ধরাই কিন্তু সবচেয়ে বেশি হিট স্ট্রোকের সম্ভাবনার মধ্যে পড়ে থাকে। তাদেরকে বলছেন অতিরিক্ত প্রয়োজন ছাড়া যাতে ঘর থেকে বের না হয়, এছাড়াও যদি বের হয় মাথায় ছাতি নিয়ে বের হয়, এমনকি ডাক্তাররা কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো এই ছিল ভোলা থেকে আমার অতিরিক্ত তাপমাত্রা নিয়ে সর্বশেষ খবর। উপমা। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। জীবিত আছেন তারপরেও জাতীয় পরিচয়পত্রের মৃত্যু দেখানো হয়েছে ফরিদপুরের নগরকান্দার ৮১ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী রুস্তম আলী মীরকে। ফলে দীর্ঘ ৪ বছর ধরে প্রতিবন্ধী ভাতা সহ রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তিনি। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও যেতে পারছেন না। প্রশাসন বলছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরচসদ্দি ইউনিয়নের আশপদ্দি গ্রামের ৮১ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ রুস্তম আলী মীর বছর কয়েক আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে জানতে পারেন তিনি মৃত। এমনকি গত ৪ বছর ধরে পাচ্ছেন না সরকারের দেয়া প্রতিবন্ধী ভাতাসহ কোনো সুযোগ সুবিধা। ইনমেরা সেখানতে মৃত্যুই দেখায়, তবে একবারে আমি এই মধ্যে এখান থেকে একজন বললো তো আপনি বোর্ড অফিসে যান। আমার বোর্ড অফিসে সন্দেহ বসে গেলেন, বোর্ড অফিসে গেলে ফেরে ওখান থেকে আমার নাম্বার গলায় ঢুকছে, কিন্তু এখানে আইসে তারা এইরকম অনেক কিছু করে উঠে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমারে তারা কোনো সিদ্ধান্ত দেয় নাই। প্রতিবন্ধী রুস্তম আলীর অভিযোগ, স্কুল শিক্ষক সালাউদ্দিন মুন্সি ও প্রতিবেশী মীর কুদ্দুস আলীর যোগসাজশে তার জাতীয় পরিচয়পত্রে মৃত দেখানো হয়েছে। ফলে উন্নত চিকিৎসার জন্যও কোথাও যেতে পারছেন না তিনি। ভোট দিতে গেছে, দেখা যায় নির্বাচনের যে আপনার কাগজ, ওইখানে তার নাম নেই, সে মৃত। জীবিত ব্যক্তিকে মৃত বানানে অভিযুক্ত স্কুল শিক্ষক সালাউদ্দিন মুন্সির কাছে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দায় চাপিয়েছেন প্রতিবেশী মীর কুদ্দুস আলীর উপর। অপরদিকে বিষয়টি কিছুই জানেন না অভিযুক্ত মীর কুদ্দুস আলী। আমি আমার ভোটার তালিকার ভোটারের ছবি দেখে প্রতিবেশীর মাধ্যমে আমার তথ্য সংগ্রহের ক্ষমতা আছে। শনাক্ত করলে মৃত্যু করলে তার আশেপাশের লোক করি, তাকে বলি লই পাশে, কিন্তু আমি আমি করি ব্যবসা সবসময় হাটে বাজার থাকি। উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারীদের গাফিলতির কারণেই এমনটি ঘটেছে। আর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। এলাকাতে বাড়ি বাড়ি গিয়ে যে তথ্য সংগ্রহ করছিলেন, ওই সময়ে মীর কুদ্দুস আলী নামে এক ব্যক্তি উনি মৃত হিসাবে শনাক্ত করেন। তদন্তকালে যে বা যিনি দোষী সাব্যস্ত হন না কেন বা প্রমাণিত হন না কেন, তার বিরুদ্ধে আমরা লিখিত ব্যবস্থা নেব এবং আইনানুগ ব্যবস্থা যেভাবে নেওয়া যায় আমরা সেভাবে নেব। একজন বৃদ্ধ প্রতিবন্ধীর সাথে ঘটে যায় এমন ঘটনায় সমালোচনার ঝড় বইছে পুরো উপজেলা জুড়ে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। মাদারীপুরে মাল টানা মাহেন্দ্র গাড়ি উল্টে চালকসহ 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 2 পথচারী। সকালে সদর উপজেলার পখিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AHM সালাউদ্দিন জানান, মাহেন্দ্র উল্টে চালকসহ 2 জনের মৃত্যু হয়েছে। গ্যারেজ থেকে গাড়িটি বের করার উদ্দেশ্যে রওনা হলে এই দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বগুড়ায় একটি বসত বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 3 কিশোরী সহ 4 নারী আহত হয়েছেন। রোববার রাত 9টার দিকে শহরের মালতিনগর এলাকার মোল্লাপাড়ায় ব্যবসায়ী রেজাউল করিম ও রাশেদুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। তাদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ব্রাণ ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের সময় এই 4 জনই বাড়িতে ছিলেন। বিস্ফোরণের পর বগুড়া পৌরসভার মেয়র সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে স্থানীয়দের দাবি, সহোদর রেজাউল ও রাশেদুল বাড়িটিতে অবৈধভাবে পটকা তৈরির কারখানা পরিচালনা করত। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শতভাগ নিরপেক্ষ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। গতকাল গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি 3 ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জাকির হোসেন সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
গত এক সপ্তাহের উপরে তীব্র তাপদাহে অসহনীয় হয়ে পড়েছে কুমিল্লার চান্দিনার জনজীবন। স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। তাপদাহে সবচেয়ে বিপাকে পড়েছে এখানকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। তীব্র গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য শ্রমজীবী রিকশা চালক পথচারীদের মাঝে বিশুদ্ধ শীতল পানি, খাবার, স্যালাইন বিতরণ করেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সিআইপি। টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টর সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রকিবুল মিয়া নামে এক যুবক নিহত হয়। গতকাল উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙ্গা ধলাপাড়া আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। নাগরপুর থানায় অফিসার ইনচার্জ HM জসিমউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘাতক চালক ট্রাক্টর সহ পলাতক রয়েছে। চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি শ্যামলছায়া আবাসিক এলাকায় আগুন, প্রায় 14টি সেমি পাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা জিয়াউল ইসলাম জিয়াকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফ। গতকাল অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রউফ ঘোড়া প্রতীক নিয়ে 11,490 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন 7,353 ভোট। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এই দিনে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় 250 কিলোমিটার বেগে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় আঘাত হানে। বাতাসের তীব্র গতিবেগের কারণে 20 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়। বিশ্বের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে মারা যায় 1,38,000 মানুষ। আবহাওয়া অধিদপ্তরের মতে, ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা উপকূলীয় এলাকার মানুষের কাছে না পৌঁছানোর অসংখ্য মানুষ সেম সময় প্রাণ হারান। ইউসুফ আলীর রিপোর্ট। 1991 সালের 29 এপ্রিল বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় 250 কিলোমিটার বেগে আঘাত হানে চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকায়। প্রচণ্ড বাতাসের বেগে 20 ফুট উপর দিয়ে প্রবাহিত হয় জলোচ্ছ্বাস, ভেসে যায় ঘরবাড়ি। ভয়াল এ ঝড়ে সরকারি হিসেব মতে নিহত হয় 1,38,000 মানুষ। তবে বেসরকারি হিসেবে এর সংখ্যা অনেক বেশি। অসংখ্য গবাদি পশুর মৃত্যুর পাশাপাশি বিধ্বস্ত হয় বিপুল পরিমাণ বাড়িঘর ও গাছপালা। আবহাওয়া অধিদপ্তরের মতে, ঘূর্ণিঝড়ের মহাসতর্ক সংকেত দেওয়ার পরও প্রযুক্তির কারণে তা উপকূলীয় এলাকার মানুষের কাছে না পৌঁছানোয় সে সময় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। পূর্বাভাস সেই সময় তৈরি হতো, এখনও তৈরি হচ্ছে, ভবিষ্যতে তৈরি হবে। কিন্তু একটা পার্থক্য হচ্ছে, সেই সময়ে প্রচারণার একটা ছিল, বিশেষ করে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার উপস্থিতি সেইভাবে ছিল না। এবং বর্তমানে যেরকম মানুষ খুব সহসাই একটা 1 মিনিটের মধ্যে একটা পূর্বাভাস মানুষের হাতে হাতে পৌঁছে যাচ্ছে, সেই সময় এটার সুযোগ ছিল না, যার কারণে ক্ষতির পরিমাণটা বেশি ছিল। যে কোনো সময় আবহাওয়ার সতর্ক সংকেত শোনার পর স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চললে ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এ আবহাওয়াবিদ। ঘূর্ণিঝড়ে যতটা মারা যায়, ঘূর্ণিঝড়জনিত কারণে যে জলোচ্ছ্বাস হয়, সেই জলোচ্ছ্বাসে কিন্তু তার চেয়ে বেশি লোক মারা যায়। সুতরাং জলোচ্ছ্বাস হয় দেশের যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলগুলোতে। এই জলোচ্ছ্বাসের সময় যদি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা এবং সরকারের যে দপ্তরসমূহ আছে, বিশেষ করে জেলা প্রশাসনের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসরণ করে যদি সাইক্লোন শেল্টারে সঠিক সময়ে যাওয়া হয়, তাহলে একেবারে জীবনহানির সংখ্যা একেবারে কিন্তু সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এখনও 29 এপ্রিল দিনটিকে আতঙ্ক ও শোক হিসেবে স্মরণ করে উপকূলীয় অঞ্চলের স্বজনহারা মানুষ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।
সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে নওগাঁ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুল হাসান সহ আরও অন্যান্যরা। মানিকগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যদের জন্য ঐতিহ্যবাহী লোকমাধ্যম পটগান ও নাটক প্রদর্শিত হয়েছে। রোববার জায়গা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে সদর উপজেলার নালুরা চরবেতিলা গোবিন্দপুর উপপ্রকল্প কেন্দ্রে এই ঐতিহ্যবাহী পটগান ও নাটক প্রদর্শিত হয়। এ সময় প্রকল্প পরিচালক শহীদুর রহিম উপস্থিত ছিলেন। গাজীপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধা কলেজ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর সদর উপজেলা যুব সমাজের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন কাইয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা কলেজের আজীবনদাতা ফিরোজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভিন, গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। মানিকগঞ্জে আইনজীবী সমিতির বীর মুক্তিযোদ্ধা সদস্য ও আইনজীবী পেশায় 50 বছর পূর্তি উপলক্ষে আইনজীবীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির 50 বছর উৎসবে বিশেষ সংবর্ধনা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়। আইনজীবী সমিতির সভাপতি জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমাদ্দার সহ অন্যান্য বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিজয়নগর উপজেলার ইসলামপুরে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে একটি র্যালি বের হয়ে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান মোহাম্মদ সাজিদুল ইসলাম ও বিজয়নগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াদুল হক বাবু। ব্রাহ্মণবাড়িয়ায় রবিবার র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শারমিন নিগারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ফারুক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন সহ আরও অনেকে। স্মার্ট লিগ্যাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। গতকাল জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শেষে আয়োজিত সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহিন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি ফরিদুন নাহার লাইলি। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা। আল্লাহ হাফেজ। স্মার্ট লিগ্যাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে নানা আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়। এরপর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আদালত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের 2023-24 অর্থ বছরের ঝাটকা আহরণে বিরত থাকা এপ্রিল মে 2 মাসের ইউনিয়নের শতভাগ জেলেদের মাঝে 80 কেজি করে চাল বিতরণ করেন 6 নং কাকচিড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন পল্টু। তাপপ্রবাহ বেশি বৃদ্ধি হওয়ায় জেলেদের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে গিয়ে 2 মাসের 80 কেজি করে চাল বিতরণ করেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার রঞ্জিত চন্দ্র মিস্ত্রি সহ প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য উপস্থিত ছিলেন। সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যে কক্সবাজারে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও আলোচনা সভা। আজ র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। বরিশালের আগৈলছাড়া উপজেলার বাকাল ইউনিয়নের সরবাড়িতে সিএসএ প্রকল্পের আওতায় USAID এর অর্থায়নে কৃষকদের নিয়ে বৃধান 102 ও বৃধান 74 শস্য কর্তন ও মাঠ দিবস পালন করা হয়েছে। সফল কৃষক জ্ঞানেন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পীযূষ রায়। বিশেষ অতিথি ছিলেন সিএসএ এর ফিল্ড সমন্বয়কারী মোহাম্মদ নাজমুল হক সহ অন্যান্যরা। শেষে শস্য কর্তনের উদ্বোধন করেন অতিথিরা। ময়মনসিংহে বিনার বিজ্ঞানীদের পারমাণবিক উন্নত প্রযুক্তি ভিত্তিক আধুনিক গবেষণা কলা কৌশল ও অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিনা সেমিনার কক্ষে আয়োজিত প্রশিক্ষণে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুল হক পাটোয়ারি। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিনার পরিচালক ডক্টর মোহাম্মদ ইকরামুল হক ও প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রশিক্ষণে অর্ধশত বিজ্ঞানী অংশগ্রহণ করেন। দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ের জমিতে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল হলদিবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে দোকান, হোটেল সহ 20টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ফিল্ড কানুনগো প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম, সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন 4 নং সেনাপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডস্থ মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। কক্সবাজারের রামুতে ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের আবাসিক ধর্মীয় গুরু শাসন বংশ স্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে গতকাল রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার মাঠে উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি এস ধর্ম পাল মহথেরার সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল। এ সময় বক্তব্য রাখেন রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক জ্যোতি সেন মহাথের। ধর্মসভা শেষে সন্ধ্যায় বাঁশ ও রঙিন কাগজে তৈরি দৃষ্টিনন্দন প্যাগোটায় শাসন বংশ স্থবিরের শবদাহ ক্রিয়া সম্পন্ন করা হয়।